কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি ফিরোজ খান বলছি মিরপুর থেকে। আমার দেশের বাড়ি চুয়াডাঙ্গাতে। বহুদিন যাবৎ আপনার সাথে আছি ভৌতিক দুনিয়াতে। ইনশাল্লাহ আজীবন থাকবো এভাবেই। আমি আজ একটা অসাধারণ জিনের ঘটনা কালেক্ট করে নিয়ে এসেছি। মূলত ভাইয়া, গত কদিন আগে যখন আপনার ভৌতিক দুনিয়ায় 40,000 সাবস্ক্রাইবার হয়ে গেল, তখনই ভেবেছিলাম আপনার জন্য ভয়াবহ এবং চমকপ্রদ এক ঘটনা লিখে পাঠাবো। মূলত ভাইয়া, সত্যি কথা বলতে আমি চেয়েছিলাম যে এক ভয়াবহ জিনের ঘটনা কালেক্ট করবো, যা কিনা আপনি প্রতি সপ্তাহে সালাম কবিরাজের মতো করে পড়ে শোনাবেন ভৌতিক দুনিয়াতে। আর ভাইয়া, আপনাকে কখনো বলাই হয়নি, আমার পরিবারে আমার দাদা হলেন একজন কবিরাজ। যদিও এখন আর ওভাবে কবিরাজি করেন না, তবে মাঝে মধ্যে দাদার সাথে গল্প করলে কবিরাজির গল্প শুনতে অনেক ভালো লাগে। আপনার প্রতি অগাধ ভালোবাসা আর শ্রদ্ধা আছে বলে আজ ঘটনাটি কালেক্ট করার জন্য আমি নিজে আমার দাদা বাড়ি চুয়াডাঙ্গাতে গিয়েছিলাম। এরপর দাদা বাড়িতে পৌঁছে দেখলাম দাদা পান চিবোচ্ছেন। আমাকে দেখে রীতিমতো হাসি মুখে বললেন, আরে ফিরোজ, ফিরোজ ভাই নাকি? আবার দেখা যায়। কেমন আছো নাতি ভাই? হ্যাঁ, বাহ। আমি হাসি মুখে বললাম, দাদা যান আসসালামু আলাইকুম, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? দাদা যান তখন বললেন, ওয়ালাইকুম আসসালাম ফিরোজ বাবা, অনেক ভালো আছি নাতি ভাই, আমি অনেক ভালো আছি। আমি তখন বললাম, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, অনেক ভালো আছি দাদা। দাদা ভাই বললেন, তো হঠাৎ করে কি মনে করে এলে? বলা নেই ক নেই, হুট করে দাদা বাড়ি চলে এলে? আমি তখন কাঁচুমুচু হয়ে বললাম, দাদা আসলে হয়েছে কি? দাদা একটা মুচকে হাসি দিলেন আর বললেন, বুঝেছি বুঝেছি, ওই গল্প শুনবে তো? ছোটবেলার ওই ভূত তোমার মাথা থেকে আর যায়নি এখনো, এত বড় হয়ে গেছো, চাকরি বাকরি করো, এখনো ভূতের গল্প শুনতে খুব ভালো লাগে, তাই না? আমি বললাম, জি দাদা ভাই, একদম সত্য বলেছেন, কিন্তু দাদা ভাই আমি আজকে একটা গুপ্তধন জানতে চাই। দাদা ভুরু কুচকে বললেন, এ গুপ্তধন? আমি বললাম, জি দাদা ভাই, গুপ্তধন। দাদা বললেন, গুপ্তধন মানে ঠিক বুঝলাম না, কি বলতে চাচ্ছ? কিসের গুপ্তধন? কোথায় আছে সেই গুপ্তধন? আমি তখন বললাম, মানে আপনার গুপ্তধন মানে ইসমাইল জিনের ঘটনা শুনতে এসেছি দাদা ভাই। তখন দাদা ভাই এক ফালি হাসি দিয়ে বললেন, তাই নাকি? গুপ্তধন, ঠিক আছে, বুঝতে পেরেছি, ইসমাইল গুপ্তধনের কথা জানতে চেয়েছো? আমি বললাম, জি দাদা ভাই, আমি আসলে দাদা ভাই অনেকদিন যাবৎ জেপসি ভাইয়ের ইউটিউব শো ভৌতিক দুনিয়ার সাথে আছি। অনেকে অনেক গল্প পাঠায়, উনি ওনার সুমধুর কণ্ঠে ঘটনাগুলোকে যেন জীবন্ত রূপ দেন দাদা। এরপর আমি একটা ভৌতিক দুনিয়ার পর্ব প্লে করে দাদাকে শোনালাম। দাদাও যেন একদম মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন। দাদা বললেন, আরে বাবা রে বাবা, সেটা থেকে ভিন্ন ভিন্ন কণ্ঠে গল্প বহন করছে, একদম জীবন্ত মনে হচ্ছে। কি অবস্থা, মনে হচ্ছে বুড়ো লোক কথা বলছে, কখনো মনে হচ্ছে জোয়ান তাজা লোক কথা বলছে, কখনো বাবা কথা বলছে। আরে বাবা, দারুণ 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 দারুণ। আমি তখন দাদাকে বললাম, দাদা আমি চাই তোমার ইসমাইল জিনের ঘটনা প্রতি সপ্তাহে একবার হলেও জেফরি ভাইকে পাঠাতে। ওনার সুমধুর কণ্ঠে গল্পগুলো শুনলে একদম জীবন্ত লাগে। দাদা ভাই বললেন, বেশ তো, কোনো সমস্যা নেই, বলবো। আমি বললাম, দাদা ভাই আমি কিন্তু আজকে ইসমাইল জিনের আত্মপন্তর সব জানতে এসেছি। মানে এই জিনকে তুমি কিভাবে পেলে, কতদিন ধরে তোমার সাথে আছে, আর কেনই বা তোমার সাথে আছে, সব জানতে চাই। দাদা একটা মুচকে হাসি দিলেন আর বললেন, আচ্ছা ঠিক আছে, তবে তাই হবে, কিন্তু এখন না, রাতের অন্ধকারে বলবো না, ঠিক আছে? তোর দাদি ঘুমিয়ে বললে আমাদের পুরোনো ভিডিওটা আছে না, ওই ভিডিও বাড়িতে চলে আসবি, ওখানে গল্প শোনাবো, কেমন? আমি তখন বললাম, ঠিক আছে দাদা ভাই। এরপর অপেক্ষা করছিলাম কখন রাত ঘনিয়ে আসবে। একটা সময় রাত ঘনিয়ে এলো। ধীরে ধীরে পা টিপে টিপে দাদার পুরনো ভিডিওর ভেতরে প্রবেশ করলাম। দেখলাম খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে তার ঘরটা, যায় নামাজ বিছানো, এবং সেই নামাজে দাদা যেন বসে বসে তসবিহ গুনছিলেন। আমাকে দেখে
নামাজ থেকে উঠে দাঁড়ালেন। এবার তিনি তার জায় নামাজটা গুটিয়ে তার টেবিলের উপরে রাখলেন। এরপর তিনি ইজি চেয়ারে বসলেন। আমি আশাতে দাদা ভাই বললেন, চেয়ার টেনে বস, সন্দেহ করিস না কিন্তু, বুঝতে পেরেছিস? আমি চেয়ার টেনে বসলাম। এরপর দাদা ভাই টেবিলে 1 কাপ চা ছিল, তিনি চাটা হাতে নিয়ে ফেললেন আর চুমুক দিতে লাগলেন। আর লক্ষ্য করলাম তার হাতে তসবিটা কিন্তু ঠিকই আছে, তিনি তসবি ঠিকই গুনছেন। রাত যেন গভীর হয়ে এসেছে, বাইরে ঘন মেঘ যেন জমে আছে, মাঝে মাঝে হালকা বৃষ্টি আর মৃদু বাতাসের সাথে মিলে মিশে যেন অন্ধকারটা আরো বেশি রহস্যময় করে তুলেছে। মুখে গভীর চিন্তার ছাপ, তবুও এক ধরনের শান্তি যেন তার মুখে লেগেই আছে। আজ রাতে দাদা ভাই আমাকে একটা বিশেষ গল্প শোনাতে বসেছেন, তার জীবন সঙ্গী ইসমাইল জিনের আগমনের কাহিনী। যশু ভাই আমার দাদার সম্পর্কে ছোট্ট একটা সংক্ষিপ্ত বিবরণ দেয়নি। দাদার নাম জাকির, ছোটখাটো গরম দাদার, সাদা দাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা পরেন, কণ্ঠস্বরটা তার বেশ ভারী। তার বয়স এখন 90 ছুঁই। যাই হোক, ঘটনায় চলে যায়। দাদা যেভাবে বলেছিলেন আমি ঠিক তার ভাষায় তুলে ধরলাম। বলছেন, জাকির দাদা চায় চুমুক দিয়ে আমার দিকে তাকালেন আর বললেন, শোনো নাতি ভাই, আমার জীবনে অনেক কিছু আমি দেখেছি, অনেক শক্তি আর রহস্যের মুখোমুখি হয়েছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আর অবিশ্বাস্য যে ঘটনাটি ঘটেছিল না, সেটাই আজ তোমাকে শোনাবো। আর তখন ইসমাইল জিন আমার জীবনে কিভাবে এলো সেটাও জানতে পারবে। আমি কৌতূহল হয়ে জিজ্ঞেস করলাম, ইসমাইল জিন কিভাবে পেলেন তাকে? আপনি কিভাবে পেলেন দাদা ভাই? আর তার সাথে পরিচিত বা হলেন কিভাবে? জাকির দাদা চায়ের কাপে চুমুক দিয়ে আবারও বললেন, তখন আমি মোটামুটি মধ্যবয়স্ক, বুঝতে পেরেছ, অনেকটা এখনকার থেকে শক্তিশালী আর মনোবল ছিল। কবিরাজি আমার পেশার, বিশ্বাস কর অনেক মানুষই আমার কাছে এসেছিল ওই সময় বিভিন্ন সমস্যা নিয়ে। এখন তো ওরকম শক্তিও নেই, সামর্থ্যও নেই, ওভাবে কবিরাজি করা হয় না। আমি সবসময় চেষ্টা করতাম মানুষকে সাহায্য করতে সৎভাবে, কোন রকম হাদিয়া নিতাম না, এটা আমার একটা শখ ছিল। আর আমি টাকা রোজগারের জন্য সবসময় ছোটখাটো একটা ব্যবসা করতাম, এটা তো তুই জানিসই। যাই হোক, কিন্তু আমি কালো জাদুতে বিশ্বাস করতাম না আর করাতামও না। কিন্তু একদিন আমার কাছে এক অদ্ভুত রোগী এলো, তার নাম ছিল শহীদুল। দাদা এরপর খানিকটা থেমে গিয়ে চোখ বন্ধ করলেন, যেন সেই মুহূর্ত আবার চোখের সামনে ভেসে উঠেছে। তিনি বললেন, শহীদুল ছিল খুব সাধারণ একটা লোক, কিন্তু তার শরীরে কালো জাদুর ভয়াবহ ছাপ ছিল। তার চোখ অস্বাভাবিক রক্তের আভা ছিল, শরীর যেন কাঁপছিল। তার স্ত্রী আর তার পরিবার আমাকে ডেকে আনে। আমি প্রথমে বুঝতেই পারিনি কেমন ভয়ঙ্কর অবস্থা আছে সে। আমি দাদাকে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো দাদা? দাদা ভাই বললেন, আমি প্রথম মনে করেছিলাম এটা কোন সাধারণ অসুখ, কিন্তু যখনই শহীদুলের শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো না, তখন আমি বুঝেছিলাম এটা কোনো সাধারণ কিছু নয়। আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। এটা আমি বুঝতে পারলাম এটা কালো জাদুর কাজ। তবে কোন কালো জাদুকর এত শক্তিশালী জাদু করেছে সেটা তখনও বুঝতে পারিনি। তুই জানো দাদা ভাই, কালো জাদু এমন এক শক্তি, ভয়ঙ্কর শক্তি, যা ধ্বংসের জন্য ব্যবহার করা হয়, যে কোনো কিছু ধ্বংস করার জন্য। শহীদের উপরে যা করা হয়েছিল সেটা ধীরে ধীরে তাকে মেরে ফেলার জন্যই করা হয়েছিল। তার শরীর থেকে মাংস ঝরতে শুরু করেছিল, আর তার কথা বলার সত্যিও কেমন যেন চলে যাচ্ছিল। আমি তখন বললাম, তারপর দাদা কি হলো? দাদা ভাই তখন বললেন, আরে এত ব্যস্ত হলে হয় নাকি, চুপচাপ শুনতে থাকো, বেশ ভালো লাগবে। তো যাই হোক, এই রোগীকে দেখে আমি আমার বই নিয়ে বসলাম, শহীদুলের শরীরের উপরে কিছু দোয়া পড়তে শুরু করলাম। আমি আমার রোকা কাজ শুরু করলাম। এই যেমন ধরো একটা বৃত্তের ভেতরে আমি ওকেও বসালাম, আমিও বসলাম, আর আমার রোকা কাজ শুরু করলাম। লক্ষ্য করলাম সে কিছুটা উন্নতি হলো, কিন্তু কালো জাদুর প্রভাব পুরোপুরি সরাতে পারছিলাম না। তখনই আমি একটা ভয়ঙ্কর অস্তিত্বের উপস্থিতি অনুভব করলাম। শহীদুল্লার ঘরের ছাদে একটা কুয়াশা নেমে আসতে শুরু করলো, আর সেই কুয়াশার মধ্য থেকে লক্ষ্য করলাম একটা জিনের উপস্থিতি। খুব বিভৎস তার চেহারা। ওরে বাবা রে বাবা, বুঝতে পারবো না।
সে মুহূর্তে আমার বুকের মধ্যে একটা ভীতিকর স্রোত যেন বইতে লাগলো। আমি তখন দাদাকে বললাম, দাদা আপনি কি ভয় পেয়েছিলেন? ভয় তো পাবোই, কেন পাবো না? আমি আমার জীবনে প্রথমবারের মতো জিনকে দেখতে পাচ্ছিলাম। আমি জিনকে সবসময় পরাভূত করে এসেছি, তাদের কিন্তু আমি আওয়াজ শুনেছি, কোনোদিন দেখতে পাইনি। কিন্তু সেই প্রথম জিন ছিল ভয়ঙ্কর শক্তিশালী। আমার যতটা সাধ্য ছিল ততটাই করছিলাম, কিন্তু তারপর যা ঘটলো তা আমাকে পুরোপুরি বদলে দিল। আমি হঠাৎ সে জিনের সাথে মুহূর্তে যেন চোখ বন্ধ করে যোগাযোগ করার চেষ্টা করলাম। তাকে আটকাতে হবে, নয়তো শহীদুলকে বাঁচানো সম্ভব নয়। এত বিভৎস চেহারা ক্রিয়েচার ছিল সেটা, আমি বোঝাতে পারবো না। তোমরা দেখলে তোমাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তোমরা তো সাধারণ মানুষ তাকে দেখলে হার্ট ফেল করতে পারে। বললাম তার চোখ মুখ রীতিমতো ঝলসানো এবং মুখ দিয়ে রীতিমতো নানা গড়িয়ে গড়িয়ে পড়ছে, বিভৎস চেহারা। আমি আমার সব দোয়ার মন্ত্র জপ করতে থাকলাম। তখন কিছুক্ষণ পর সে আমাকে ধীরে ধীরে তার উপস্থিতি জানান দিল। লক্ষ্য করলাম হঠাৎ সেই ভয়ঙ্কর জিন একেবারে, আমি যেহেতু দৌড়া পড়ছিলাম, আমার দোয়ার শক্তিতে সে আমার সামনে এসে দাঁড়ানো। তার লম্বা গাঢ় কালো শরীর চোখে যেন অগ্নি ফুলিঙ্গিত হচ্ছিল, ঝলঝল করছিল। সে বলল, তুই আমাকে আটকাতে পারবি না। আমি শহীদুলের জীবন শেষ করে নিব। আমাকে চালান করা হয়েছে, আমি কোনোভাবেই যাব না। তার কণ্ঠস্বর এতটা বিভৎস ছিল, এতটা ভয়ঙ্কর ছিল, চারপাশটা যেন হিম হয়ে গেল। বুঝতে পারছিলাম ভয়াবহ কিছু হবে এখানে, কিন্তু আমার এটাও মনে হচ্ছিল এই জিনটা চালান করা হয়েছে, সে এখনো শহীদকে মেরে ফেলেনি, তাকে শুধু কষ্ট দিচ্ছে। তার মানে জিনটা একেবারে খারাপ না, আবার ভালো না, সে শুধু তার হুকুম পালন করছে। আমি তখন দাদাকে থামিয়ে দিয়ে বললাম, তাহলে আপনি কিভাবে তাকে থামালেন? আমি ধীরে ধীরে আরো ভিতরে ঢুকতে থাকি গল্পের রহস্যের আবহে। দাদার কণ্ঠে ঘটনা শুনে যেন আমার গায়ের লোম বারবার দাঁড়িয়ে যাচ্ছিল। দাদা আমাকে বললেন, আমি জানতাম শক্তি দিয়ে তাকে হারানো সম্ভব হবে না, তাই আমার ভেতরের শান্তি আর বিশ্বাসকে কাজে লাগালাম। আমি শান্ত হয়ে বললাম, তবে শক্তিশালী, কিন্তু আমি সৎ আর সঠিক পথে আছি। যদি তোমার কোনো বিচার বুদ্ধি থাকে তবে আমার কথা শুনবে, বুঝতে পেরেছ? তারপর আমি তার সামনে দোয়া পড়তে লাগলাম। জিনটা এবার একটু থমকে গেল। লক্ষ্য করলাম তার চোখে এক ধরনের অস্বস্তি আর দ্বিধাবোধ কাজ করছিল, যেন সেটা মায়া জালে বন্দি ছিল এত বছর। আমার এই কথাগুলো পড়াতে এবং আমি দোয়া পড়াতে সে যেন সম্মিত ফিরে পেয়েছে। তারপর সে ধীরে ধীরে মাথা নিচু করে বলল, হুজুর, আমি তাকে ছাড়ব, কিন্তু একটা শর্ত আছে। আমাকে যে কালো জাদুর জন্য এখানে চালান করেছে তাকে তোমার শেষ করে দিতে হবে, এবং আমি তাকে শেষ করে তোমার বন্ধু হতে চাই। কারণ তুই সৎ, আমি তোর বন্ধু হতে চাই। আর যে আমাকে জোর করে এখানে চালান করে শহীদুলের কাছে পাঠিয়েছে, আমি তাকে হত্যা করতে চাই। আমি তখন আশ্চর্য হয়ে গেলাম, একটা জিন বলে কি? তখন আমি বললাম, কে তোমায় কালো জাদু করেছে? তখন সে আমাকে বলল, কাশীনাথ তান্ত্রিক। ও আমাকে কালো জাদু করে চালান করেছে। আমি আসতে চাইনি, আমি একটা মুসলিম জিন। আমার নাম ইসমাইল। আমি কখনো কারো ক্ষতি করতে চাইনি, কিন্তু আমার মেয়েকেও বন্দি করে রেখেছে, তাই আমি বাধ্য হয়ে ওর হয়ে কাজ করছি। তুমি কথা দাও, আমি যদি এই কালো জাদুটা ছেড়ে দেই বা শহীদুলকে আমি আজকের মতো মুক্ত করে দেই, তুমি সেই কাশীনাথ তান্ত্রিককে হত্যা করবে, অবশ্যই হত্যা করবে। আমি তোমাকে সব পন্থা জানিয়ে